আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য আমাদের টিউটর একাডেমিয়া কর্তৃক আয়োজিত স্পেশাল সাজেশন ক্লাসে বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। সুস্বাগতম না, কিন্তু কি স্বাগতম। সুস্বাগতম বলো নাকি হবে না, রেখে হবে স্বাগতম। আমরা বাংলা ব্যাকরণে গুরুত্বপূর্ণ ব্যাকরণ এবং সাহিত্য সহ গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর উপরে স্পেশালি 150টা নৈবিত্তিকের একটি সিরিজের আয়োজন করেছি। এখানে আপনাদের জন্য বাংলা ব্যাকরণের ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে, যে প্রশ্নগুলো আছে, যেগুলো বারবার রিপিট হয়, আসার সম্ভাবনা আছে, যে প্রশ্নগুলো আপনি একটা বুঝলে এই টাইপের আর 10টা 20টা 50টা উত্তর করতে পারবেন, আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আমাদের এই পর্ব হিসেবে আসবে আজকে আমাদের প্রথম পর্ব, পরবর্তী দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম ধাপে ধাপে আসবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজ যেগুলো আছে সেগুলো ফলো দিয়ে রাখবেন। পর্যায়ক্রমে কি পেয়ে যাবেন? সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আমি রাশেদ রাজীব, যিনি রাশেদ তিনি রাজীব। কোন সমাজ জানি? কর্মধারী সমাস। আমরা পর্যায়ক্রমে একটা একটা প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা আছে, সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় বা সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। স্যার প্রশ্ন তো আমি এটা পারি। হ্যাঁ, আমিও জানি, আপনিও পারেন, কিন্তু আমরা এই একটা প্রশ্ন উত্তর করে একটা দিয়ে কেমনি কি 10টা 20টা 50টা উত্তর করতে পারবো, আমরা এরকম ভাবে আলোচনা করব। ওই যে ব্যাকরণে কোন অংশে সন্ধি আলোচিত হয়, উত্তর ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, এমন আলোচনা আমরা করব না। আচ্ছা, খেয়াল করি সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়। আস্তে আস্তে উত্তর করতে থাকেন, আমরা দেখবো কি সমাচার, কে কি কতটুকু উত্তর করেন। আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় অংশ ভাগ কয়টি? 4টি। 1 নম্বর আছে ধ্বনিতত্ত্ব, 2 নম্বরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, 3 নম্বর আছে বাক্যতত্ত্ব বা পদক্রম, 4 নম্বর আছে অর্থতত্ত্ব। আমাদের বাংলা ব্যাকরণের অধ্যায় অনেকগুলো আছে, কোনটা কোন অংশ আলোচিত হয় যদি একটা একটা মুখস্থ করেন জীবনও মনে রাখতে পারবেন না। আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনগুলা, ক্ষেত্রে কয়টা বলছি আমরা? 4টা। 4টার মধ্যে 1 নম্বর আছে আমাদের ধ্বনিতত্ত্ব। 1 নম্বর কি আছে? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয় কোনগুলা বলা হচ্ছে কি দেখেন, বাকযন্ত্র, অক্ষর, মাত্রা, নত্ব। অক্ষর, মাত্রা, নত্ব, ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সন্ধি, সত্য। অক্ষর, মাত্রা, নত্ব, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সন্ধি, সত্য। নতুন ব্যাকরণ বাকযন্ত্র যুক্ত হয়েছে আর কি, ছোটবেলায় পড়েন নাই। অক্ষর, মাত্রা, মানে কি বলছে, বাকযন্ত্র, অক্ষর, মাত্রা, নত্ব, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সন্ধি, সত্য। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে অক্ষর ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়, মাত্রা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়, ধ্বনিতত্ত্ব বা ধ্বনির পরিবর্তন ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে। ধ্বনি কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এটা জীবনও আসবে না, কারণ আসলে বাচ্চা বলবানো পারবে। এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে সন্ধি এবং নত্ব সত্য ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়। যদি আমরা এই লাইনটা মাথায় রাখি যে বাকযন্ত্র, অক্ষর, মাত্রা, নত্ব, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সন্ধি, সত্য, এগুলো কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। তার মানে দেখেন সন্ধি আমাদের ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। প্রত্যেকটা আলোচ্য বিষয় আমরা কি করব? এরকম টেকনিকের মাধ্যমে মনে রাখবো। দেখেন ওই যে সন্ধি কোথায় আলোচিত হয়? কোথায়? ধ্বনিতত্ত্বে। ওই একটা সরাসরি কি মুখস্থ না করে, প্রশ্নের উত্তর মুখস্থ না করে আমরা কি করব? এই কবিতাংশটা মাথায় রাখবো। যদি এটা মাথায় রাখতে পারি, ধ্বনিতত্ত্বের সকল বিষয় শেষ। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে যে ধ্বনি সংক্রান্ত সকল বিষয় কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। হ্যাঁ, ধ্বনি সংক্রান্ত সকল বিষয় কোনটা বা কোনগুলো? একটা একটা মুখস্থ করলে মনে থাকবে না, যখন আমরা একটা একটা মুখস্থ করব না। আমাদের পরবর্তী প্রশ্ন, মৌলিক শোধনী কয়টি? আমি আবারও বলতেছি, আমাদের যে প্রশ্নগুলো সাজানো হয়েছে এই 15টা কোশ্চেন আজকে আমাদের ক্লাসে আছে। বই থেকে হুবহু 15টা তুলে দিছি এমন না, এমন প্রশ্নগুলো এখানে আমরা সাজাইছি যে প্রশ্নগুলো আপনি একটা প্রশ্ন বুঝলে মিনিমাম
20টা উত্তর করতে পারবেন। ওই 20টা মুখস্থ না করে আমরা কি করতেছি, একটা প্রশ্ন বুঝতেছি। বাংলা মৌলিক সৌধনী কয়টি? সবাই পারি মোটামুটি। মৌলিক সৌধনী কয়টি? 7টি। মৌলিক সৌধনী কয়টি? 7টি। আচ্ছা, জাস্ট একটু লিখতেছি আমরা, আমাদের বাংলায় মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কয়টি? 7টি। 7টা কি কি আছে? সরিয়, সরেয়া, রস্যই, রস্যু, এ, উ এবং কি আছে? এ। সরিয়, সরে, রস্যু, রস্যু, এ, উ এবং কি? এ। নাকি পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোনটি মৌলিক স্বরধ্বনি বা কোনটি মৌলিক স্বরধ্বনি নয়, এই টাইপের প্রশ্ন আসে। তার মানে আপনাকে এই 7টা কি কি আছে অবশ্যই জানতে হবে, না জানলে উত্তর করতে পারবেন না। এখানে আমাদের উত্তর কি? মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এই 7টা কি কি? সরিয়, সরে, রস্যু, রস্যু, এ, উ এবং কি? এ। এখন দেখেন এই যে 6টা আছে, এই 6টা আমাদের সর্বর্ণ 11টার মধ্যে আছে। এই এ যেটা আছে এটা কি সর্বর্ণ 11টার মধ্যে আছে? এটা কিন্তু নাই। প্রথমে আপনার মনে প্রশ্ন হবে বা পরীক্ষাও আসতে পারে, এটা কোত্থেকে আসছে? আকাশ থেকে ঠাস করে পড়ছে নি? আকাশ থেকে ঠাস করে পড়ে নাই বা উইরো আসে নাই। এটা কে নিয়ে আসছে? ধ্বনিবিদ আব্দুল হাই। ধ্বনিবিদ আব্দুল হাই। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে বাংলা মৌলিক স্বরধ্বনির তালিকায় এ ধ্বনির প্রবর্তন করেন কে? এ ধ্বনির প্রবর্তন করেন ধ্বনিবিদ আব্দুল হাই। হাই মানে কি? উষা নাকি? তার মিস্টার উষা মিয়া। ভাগ্যিস আব্দুল হাই মারা গেছে, তা নয় বহুত ভেজালে পড়তো। আব্দুল হাই এমন করে পড়াইতো, পিছন থেকে বলা ফান বলতো কি হাই স্যার, ও দেখ আমার নাম ধরে কে ডাকলি নাকি? তো দেখ এ ধ্বনি প্রবর্তন করেন কে? ধ্বনিবিদ আব্দুল হাই। এখন আরেকটা প্রশ্ন হতে পারে আপনার মনে, স্যার এটা ব্যবহার হয় কোথায়? এটা বিদেশি শব্দের বানানে বা উচ্চারণের ক্ষেত্রে। এটা আর এটা দুটো একই, তবে লেখার সময় সবসময় এটা লিখবেন। কি জন্য? কারণ ভুলেও যদি এখানে একটু সামান্য মাত্রা দিয়ে দেন ওটা ত্রে হয়ে যায়। দেখুন আমরা লেখার সময় এটা লিখবো, যেমন অ্যাম্বুলেন্স, অ্যারোমেটিক, অ্যাম্বুলেন্স বাকি অ্যারোমেটিক, এলটেক, অ্যারোমা লেখার ক্ষেত্রে কি করা হয়? এ ব্যবহার করা হয়। তার মানে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? নিজে নিজে উত্তর করতে থাকেন, কমেন্টে জানাবেন, আমরা পরে উত্তর দিয়ে দেবো নাকি। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যদি 25 না থাকে তাহলে 2। ওইটা বিস্তারিত ব্যাখ্যা পরে করবো আমরা ইনশাল্লাহ। এই যে অক্ষর, দেখেন বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? এখন এটা অনেকেই পারবেন, মুখস্থ করছেন। বন্ধন নাকি? অক্ষর বিন্যাস কয়টি? বন্ধন। এটা করলেও অনেকে অক্ষর আর বর্ণ নিয়ে কি করে? ঝামেলা লাগায়, পেস লাগায়, গিট্টু লাগায়। আমাদের অনেকের ধারণা যে অক্ষর আর বর্ণ এক। ছোটবেলায় স্যার আমার শিখাইতো ক খ বলে কি অক্ষর শিখ, এটা কোন অক্ষর? এটা ক। জি না, এটা অক্ষর না। তাহলে অক্ষরটা কি? ইংলিশের ক্ষেত্রে সিলেবল যেটা, বাংলায় হলো কি? অক্ষর। শব্দের অক্ষরটাকে খেয়াল করি সবাই। আমাদের অনেকের ধারণা অক্ষর আর বর্ণ এক। অক্ষর আর বর্ণ কখনই এক না। শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে এক একটি কি বলা হয়? অক্ষর বলে। শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে এক একটি কি বলে? অক্ষর বলে। যেমন দেখেন এই উদাহরণটা পরে বলি আমি ব্যাখ্যা। যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ শব্দ অক্ষর কয়টা আছে? নিজে নিজে ব্যাখ্যা করেন। বাংলাদেশ কয়টা আছে? 3টা অক্ষর আছে। হ্যাঁ, অনেকেই অন্য একটা নিয়মে শিখায় যে শব্দটা যখন আপনি বাংলিশ করবেন, মানে এক কথাই সরাসরি ইংরেজি না, মানে বাংলাটা আপনি ইংরেজিতে বানান করবেন, তো ওই শব্দের মধ্যে যে কয়টা ভাওয়াল থাকবে ওই শব্দ ওই কয়টাই অক্ষর থাকবে। কিন্তু সমস্যাটা হলো পরীক্ষা হলে আপনি যখন কি করতে যাবেন, ওই বাংলিশ করতে যাবেন, তখন পেস্ট লাগতে পারে। বিশেষ করে যারা ফেসবুকে অনেকগুলা গ্রুপে বা অনেকগুলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কি একসাথে চ্যাট করে অভ্যস্ত, তারা পারতে পারে। অধিকাংশই পারবে না। ওয়াইতে কি আইতে কি ভেজাল লাগাবে। যার কারণে ওই বাংলা সিস্টেম না গিয়ে আমরা এটি মাথায় রাখি যে শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে এক একটি কি বলে? অক্ষর বলে। বাংলাদেশ উচ্চারণ করেন বাংলা দেশ, কয়টা আছে? 3টা অক্ষর আছে। পরীক্ষায় প্রশ্ন আসছিল চিতল। একটা জিনিস আপনি বুঝেন, ইজিলি পারবেন এগুলা। চিতল উচ্চারণ করেন চিতল, কয়টা আছে? 3টা আছে। আরেকটা বিষয় দেখেন, বিশ্ববিদ্যালয়। আমি কিছু স্টুডেন্টদেরকে দেখছি যখন ওই যে বাংলিশ করতে যায়, মানে ইংলিশ করতে যায় আর কি, ওইটা ইংলিশে বানান করে, বাংলাকে ইংলিশে বানান করে, এই জন্য বাংলিশ বলতেছি, তখন ওই বিশ্ববিদ্যালয় এটা ইংলিশ লিখতে লেখি ইউনিভার্সিটি, তাহলে কিন্তু হবে না, সেই ধরা খাবেন। বিশ্ববিদ্যালয় করতে হবে। বিশ্ববিদ্যালয় উচ্চারণ করে নিজে নিজেই। দেখেন
স বিদ তা লয়। কয়টা আছে? 5টা আছে। এই টেকনিকটাকে মাথায় রাখেন, তাহলে মুখস্থ করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের শব্দে অক্ষর আছে 5টি, এমন করে কি করতে হবে না, মুখস্থ করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের শব্দে অক্ষর কয়টা? 5টা। এখন বন্ধনে বিচ্ছেদ করে নিজে নিজে পারবেন। বন ধন অক্ষর কয়টা আছে? 2টা অক্ষর আছে, তার মানে উত্তর খ। এই প্রশ্নটা বুঝেন, ইনশাল্লাহ সবগুলোই পারবেন। একটা বুঝবো, 10টা 20টা 50টা এমনিতেই পারবো। সরাসরি ওই যে স্যার মাত্র 15টা নৈবিত্তিক পড়াবে, 15টা না রে ভাই, ও বনও থাকতে পারে নাকি। শিক্ষার্থী শুধু 15টা না, 15টার হিসাব করেন, একটার মধ্যে গড়ে মিনিমাম 20টা করে ধরেন, সবগুলোই পারবেন। শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনির পরিবর্তন? বাংলা ব্যাকরণের অন্যতম একটা অধ্যায় ধ্বনি পরিবর্তন। কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর করতে থাকেন, দেখি কি, কমেন্টে জানান কোন ধরনের ধ্বনি পরিবর্তন। আচ্ছা, ধ্বনি পরিবর্তন এমন একটা অধ্যায় যে অধ্যায়টা নিজে নিজে পড়তে গেলে মনে সবচেয়ে সহজ, আর পরীক্ষা হলে গেলে সবচেয়ে বেশি পেস লাগে এই ধ্বনি পরিবর্তন নিয়ে। যার কারণে আমরা ধ্বনি পরিবর্তনের একটা সংজ্ঞা মুখস্থ করব না। সংজ্ঞা মুখস্থ করবেন তো কি একদম কি সেই ধরা খাইবেন। আমরা সংজ্ঞা মুখস্থ করব না, না মুখস্থ করি আমরা ডায়লগের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে ধ্বনি পরিবর্তন করে মনে রাখতে পারবো। জাস্ট আমি দেখেন, আমাদের এই শরীর থেকে শরীর, এটা কি বিষমীভবন? উত্তর। এন্ড বিষমীভবনের জন্য কি মাথায় রাখবো? আমাদের বাংলাদেশের সিনেমা একটা নায়ক আছে অনন্ত জলিল, চিনেননি? অনন্ত জলিলের একটা ডায়লগ আছে, অসম্ভবকে সম্ভব করে কার কাজ? অনন্তের কাজ। আমরা এই ডায়লগটা একটু কপি পেস্ট করবো, সামান্য একটু এডিট করতে হবে। সমানকে অসমান করে কার কাজ? বিষমীভবনের কাজ। দেখেন, সমীভবন আর বিষমীভবন, এখানে অপশন নেই সমীভবন, একসাথে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ কখনোই ভুল হবে না। অসমানকে সমান করে কার কাজ? সমীভবনের কাজ। আর সমানকে অসমান করাই বিষমীভবনের কাজ। আমি আবার বলতেছি, অসমানকে সমান করে কার কাজ? সমীভবনের কাজ। উদাহরণ দেখেন, যদি বলি গল্প, গল্প থেকে কি গপ্প, গল্প থেকে গপ্প, এখানে ছিল ল, এখানে ছিল প, এখানে কি গেছে? দুইটাই প প হয়ে গেছে না? অসমানকে আমি কি করছি? সমান করে দিছি, এটার নাম তার কিটার, এটার নাম হলো সমীভবন। নাম কিটার? সমীভবন। তাহলে বিষমীভবন উল্টাটা হবে যে কি সমানকে অসমান করে কার কাজ? বিষমীভবনের কাজ। দেখেন, শরীর র র দুইটা সমান ছিল না, দুইটা সমানকে আমি কি করছি? অসমান করে দিছি, এটার নাম তার কি? বিষমীভবন। ওই যে লাল, লাল থেকে কি নাল, লাল থেকে নাল, ওই যে ল ল দুইটা সমান ছিল, সমানকে অসমান করছি। জাস্ট মাথায় রাখবো কি, সমানকে অসমান করে কার কাজ? বিষমীভবনের কাজ। কত সহজ পড়া, এর থেকে সহজ আসেনি ব্যাকরণ, কিন্তু খুবই সহজ যদি আমরা কি সহজ করে পড়তে পারি, টেকনিকে পড়তে পারি। আর যদি গতানুগতিক ভাবে পড়েন তাহলে কেমন আপনারাই ভালো জানেন। এই যে সন্ধি, পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই মুখস্থ করে, মুখস্থ করা যাবে না রে ভাই। বাংলা ব্যাকরণের যদি সহজ কোনো অধ্যায় থেকে থাকে সেটা হলো সন্ধি। সন্ধির মতো সহজ কোনো অধ্যায় নাই। হাই হাই স্যার, কেন, কেমনে? কারণ সন্ধি একমাত্র পড়া যেটার উত্তর কি হবে এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, অপশনে না। কিন্তু আমরা সন্ধি না বুঝে মুখস্থ করি। যেমন দেখেন, এটা অপশন চিন্তা করেন না, আপনি পারেন। আমি এটা দিয়ে মিনিমাম 10টা উদাহরণ দেখাচ্ছি। সন্ধি মানে মাঝের অংশ বিচ্ছেদ। আপনি সারা জীবন সন্ধি যা পড়ছেন তার উল্টা নিয়ম আমি পড়াবো। তার পেস লাগবে যে না, আমি উল্টা পড়াবো না, আপনি উল্টা পড়ছেন। দেখেন, সন্ধি মানে মাঝের অংশ বিচ্ছেদ। যদি আমাদের শব্দের মাঝে দ ধ, এটার মধ্যে কোন কোন বর্ণ আছে? দ প্লাস কি ধ আছে। যদি দ ধ থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় এই দ ধ সমান সমান ত অথবা দ যোগ কি হয়? হ হয়। স্যার কোথায় তো কোথায় দ, এটা মূল শব্দ ঠিক রাখবো, অটোমেটিক এমনি হয়ে যাবে। দেখেন, এই উদাহরণটা পরে বলতেছি। যদি বলি উদ্ধার, উদ্ধার দ ধ আছে না, তার মানে বিচ্ছেদ করি আমরা উত যোগ কি? ও স্যার খণ্ডত্ব দিলেন যে, ওই তোর নিচে হসন্ত দেওয়ার যে কথা, খণ্ডত্ব লেখা একই কথা। আমরা তোর নিচে হসন্ত না দিয়ে আমরা কি করি? খণ্ডত্ব ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, কেন? সন্ধি আমাদের ভাষার মাধুর্য বৃদ্ধি করে, মানে সৌন্দর্য বা শ্রুত মধুর করে, মানে শুনতে ভালো লাগে। দেখুন তো কোনটা সুন্দর লাগে? এটা সুন্দর লাগে নাকি এটা সুন্দর লাগে? কোনটা? অবশ্যই নিচেরটা। উপরটা কেমন ভটকা, ওই রাশেরটা যেমন ভটকা এরকম কি উপরটা ভটকা।
আমরা ভটকাটা না নিয়ে আমরা কোনটা নিব? সুন্দর স্লিম ফিট স্মার্টটা নিব নাকি? যার কারণে আমরা ওই তো হসন্ত না নিয়ে কি করবো? খণ্ডত্ব নিচ্ছি। তার মানে সূত্রের হ আকার যেটা আছে এটাই, বৈষণ্য যেটা আছে উদ্যোগ হার। দেখেন উদ্ধত অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে, দধ আছে, তার মানে বিচ্ছেদ কি আমার? উদ যোগ কি সূত্রের হ, তো যেটা আছে এটা উদ্যোগ হত। এখন পদ্ধতির বিচ্ছেদ করেন, দধ আছে, তার মানে বিচ্ছেদ কি আমার? পদ যোগ কি সূত্রের হ, তো রস্বীকার যেটা আছে পদ যোগ কি হতে। স্যার এই যে হসন্ত কোথ কেন দিছেন? খেয়াল করি, ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময় প্রথম অংশের শেষে, এটা হলো প্রথম অংশ নাকি? আমাদের উত্তর কোনটা আছে দেখেন, এটা হলো আমার কি প্রথম অংশ। এই প্রথম অংশের শেষে কোনো কার ব্যবহার না হলে অবশ্যই কি করতে হবে? হসন্ত ব্যবহার করতে হবে। ঠিক আছে নি? এই সূত্র একটা নিয়মটা একটু মাথায় রাখেন, ইনশাল্লাহ জীবনেও ভুলবেন না। একটা উদাহরণ বুঝবেন তো কয়টা পারবেন? মিনিমাম 20টা পারবেন। ঠিক আছে? মোটেও কিনা শর্টকাট ক্লাস দা স্পেশাল কবিয়াল নোট স্যারের গবেষণা করা, সাথে আমি আছি কি রাশেদ তাজিব স্যার, আমাদের টিম সবাই মিলে কি একান্ত বা গভীরভাবে চেষ্টা করি বের করা যে কোন প্রশ্নগুলো কিভাবে পড়লে আপনাদের উপকার আসবে। ইনশাল্লাহ কি হবে না? লস হবে না। পেয়ারা কোন ভাষা শব্দ? কোন ভাষা থেকে আগত শব্দ? কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ শব্দ নাকি? এখন দেখেন স্যার মুখস্থ তো আমিও পারি। জি আমিও পারি, একটু আমি অন্য কিছু বলতেছি। আমরা একটা একটা শব্দ মুখস্থ করব না, একটা একটা শব্দ মুখস্থ করে মনে রাখতে পারবেন না। আমাদের পর্তুগিজ শব্দ চেনার জন্য বা বোঝার জন্য একটা চেনার উপায় আছে। প্রথমে বলা হচ্ছে খ্রিস্টান ধর্ম সংক্রান্ত সকল শব্দ কোন শব্দ? পর্তুগিজ শব্দ। পেয়ারা খ্রিস্টান ধর্মের না রে ভাই, চিনার উপায় দিতে সবকিছু হবে না, পরে আসতেছি তো। খ্রিস্টান ধর্ম সংক্রান্ত সকল শব্দ কোন শব্দ? পর্তুগিজ শব্দ। 40তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল গির্জা কোন শব্দ? সরি, 40তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল পাদ্রি। পাদ্রি কোন শব্দ? পর্তুগিজ শব্দ। গির্জা কোন শব্দ? পর্তুগিজ শব্দ। যিশু, মেরি, ক্রুশ কোন শব্দ? পর্তুগিজ শব্দ। অন্যান্য পর্তুগিজ শব্দ যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, খেয়াল করি। আমাদের বাংলা প্রায় 200 বছর কারা শাসন করে? ইংরেজরা। ইংরেজরা যখন আমাদের বাংলা শাসন করে, আমাদের বাংলায় একটা পাউরুটি কিনতে পাওয়া যেত। পাউরুটি ছিল আলপিন মার্কা পাউরুটি। কি মার্কা? আলপিন মার্কা। ইংরেজরা কিন্তু আমাদের একটা বিশেষ ধরনের লম্বা একটা টুপি পরতো তারা। এই জন্য আমাদের গল্পে বলা হচ্ছে টুপি পরা ইংরেজ কেরানি। আচ্ছা দেখেন বর্তমানে আসছে না যে পাঞ্জা মার্কা তেল, মুরগি মার্কা ঢেউটিন, কত কিছুই, তখন ছিল একটা আলপিন মার্কা পাউরুটি আর কি। এই জন্য বলছে টুপি পরা ইংরেজ কেরানি আলপিন মার্কা পাউরুটি ও কাবাব খেয়ে। পাউরুটি আর কাবাব খাইছে, হাতের মধ্যে তেল লাগবে না? আমি গল্পে যেগুলো বলছি সবগুলো পর্তুগিজ শব্দ। হাতে তেল লাগবে নাকি? হাতটা তো ধুইতে হবে, কিসের দ্বারা ধুবে? হ্যান্ড ওয়াশের দ্বারা। অনেক আগে হ্যান্ড ওয়াশ ছিল না, সাবানের দ্বারা। সাবান দ্বারা হাত ধুইছে, তার হাতটা মুছতে হবে না? কিসের দ্বারা মধ্যে? টিস্যু পেপার। অনেক আগে টিস্যু ছিল না, তাহলে দ্বারা। স্যার গামছা কেন না? ইংরেজরা আমার টাকা মায়ের খেয়ে বড় লোক হয়ে গেছে, এজন্য গামছা না। তাহলে তাওলার দ্বারা হাত মুছে। এই জন্য আমি আবার বলতেছি গল্প যে টুপি পরা ইংরেজ কেরানি আলপিন মার্কা পাউরুটি ও কাবাব খেয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে, তাওলে দিয়ে হাত মুছে, বারান্দায় গিয়ে কেদারায় বসে করে বেহেলা বাজায়। আর সে সময় পাদ্রি সেমিসার কামিজ পরে। সেমিসার কামিজ পরছে মানে বোতাম কি খোলা রাখবো না লাগায় রাখবো? খোলা রাখলে ভেজাল আছে, বলা মানে আস্তাগফিরুল্লাহ ভেজাল। এবং পাদ্রি কি সেমিসার কামিজ পরে, বুতাম লাগিয়ে, কামরায় গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে আতা, আনারস, পেঁপে ও পেয়ারা খায়। এই যে পেয়ারা। আর সে সময় মিস্ত্রি গুদামে গামলায় ও বালতিতে আলকাতরা রেখে ইস্পাতের জানলায় কি করে? ফেরেক লাগায়। কি শব্দ এগুলা? পর্তুগিজ শব্দ। স্যার এত বড় গল্প তো মুখস্থ করতে পারবো না, আমি মুখস্থ করতে বলবো না। আমরা বুঝাই দেওয়ার পরে 5 বার রিডিং করবেন বা 5 বার শুনবেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? খেয়াল করে সবাই শোনেন। আগে আমাদের অলুক সমাস কি এটা একটু মাথায় ঢুকাতে হবে। অলুক সমাস যে সমাসের সমস্ত পদে বিভক্তির চিহ্ন থাকে এবং বেশবাক করার সময় বিভক্তির চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাই কোন সমাস? অলুক সমাস। এখন দেখেন বিভক্তি চিহ্ন দেখেন, কোলে এ বিভক্তি আছে আমার এ, মাথায় অন্ত্যেষ্ঠ বিভক্তি, গায়ে এ বিভক্তি, হাতে এ বিভক্তি আছে, এখানেও আছে। এখন বিভক্তি তো সবগুলোতেই আছে, সবগুলো তো কি সমস্ত পদ বিভক্তি সবগুলো দিয়ে আছে, উত্তর তো সবগুলাই না। বলছে আমাদের কি অলুক তৎপুরুষ, বলে নাই তো অলুক সমাস। এখন দেখেন অলুক সমাস কয়টা সমাসের সাথে সম্পৃক্ত? 3টা, দ্বন্দ্ব, তৎপুরুষ এবং কি বহুব্রীহি। দ্বন্দ্ব, তৎপুরুষ এবং কি বহুব্রীহি। দেখেন খেয়াল করি সবাই,
দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রধান? উভয় পদের অর্থ প্রধান। এখন দেখেন হাতে কলম, এখানে উভয় কি বলছে, তার মানে এটা আমার অলুক দ্বন্দ্ব। অলুক কি দ্বন্দ্ব, এটা আমার। গায়ে হলুদ বা মাথায় ছাতা। এখন দেখেন বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রধান? তৃতীয় পদের অর্থ প্রধান। দেখেন গায়ে হলুদ, গাকে বোঝাচ্ছে না, হলুদকে বোঝাচ্ছে না, কারা বোঝাচ্ছে? ওই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তার মানে এটা কি বহুব্রীহি, অলুক বহুব্রীহি। তেমনি দেখেন মাথায় ছাতা, এটা অলুক বহুব্রীহি। তো কেমনে? মাথায় ছাতা, একটা মাথা কেটে কি ছাতা রাখা যাবে নি? বা ছাতা কেটে মাথা রাখা যাইব নাকি? তার মানে মাথাকে বলছে না, ছাতাকে বলছেন। কারো বলছে মাথায় ছাতা যার। অন্য একটা বলছে কোন সমাস? বহুব্রীহি সমাস। এখন দেখেন কলে ছাটা, কলে এ বিভক্তি আছে, কলে ছাটা মানে কাকে বলছে? ছাটাকে বোঝাচ্ছে। কাকে? ছাটা। কলে ছাটা মানে কাকে বলছে? ছাটাকে বলছে। পরপদের অর্থ প্রধান। যদি পরপদের অর্থ প্রধান হয় চঞ্চলটা কোন সমাস হয়? তৎপুরুষ। তার মানে অলুক তৎপুরুষ কোনটা? কলে ছাটা। এই প্রশ্নটা বুঝেন, দেন অলুক সমাস পড়া শেষ। মোটা বই থেকে অলুকের মিনিমাম 50টা উদাহরণ মুখস্থ করা যে কথা, এই একটা নৈবিত্তিক বোঝায় কি কথা? জাস্ট একটু বুঝেন, কত সহজ দেখেন। পারবনি? 80-20 কোন সমাসের উদাহরণ? 80-তে 20 যার। যদি পরীক্ষা হলে যারটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবো। এমনি আমরা একটা কবিতা পড়বো সমাসের জন্য, যে সে যেটি যিনি তিনি থাকলে কর্মধারী হয়, বেশ বাক্যে শেষে যার থাকলে বহুব্রীহি কয়, সে কথা না জানলেই নয়। যার আছে ও এবং আর দ্বারা যুক্ত দ্বন্দ্ব সমাস হয়, সমাহার বা মিলনার্থে দ্বিগু সমাস কয়, বিভক্তি চিহ্ন লুপ পেলে তৎপুরুষ হয়, না পেলে তারে অলুক সমাস কয়, অব্যয়ী ভাবে হয় অব্যয়। আজকে আমরা জয় করব সমাসের ভয়, ইনশাল্লাহ কিছু জয় করব নাকি? আচ্ছা, যার থাকলে বহুব্রীহি, এটা সহজে বোঝা যাচ্ছে। বহুব্রীহি সমাস যদি এমন ভাবে থাকে, আর যদি এমন ভাবে নাও থাকে, খেয়াল করি বহুব্রীহির মূল থিমটা কি বা মূল বিষয়টা কি। বহুব্রীহি সমাসে ক্ষেত্রে তৃতীয় পদের অর্থ প্রধান, এই জিনিসটা মাথায় রাখতে পারেন যে এই সমাসে বা বহুব্রীহি সমাসবদ্ধ পদ দ্বারা অন্য কারোর অর্থাৎ তৃতীয় পদের পূর্বপদ ও পরপদের কি না বুঝিয়ে, এটা ব্রেকে দেখে রাখতে পারেন, দোষ, গুণ, পরিমাণ, অবস্থা বা সংখ্যা বর্ণনা করা বোঝাবে। আর অন্য কারোর, দেখেন এখানে 80-20, 80 মানে কি? দাঁত, 20 মানে তো 20, 80-তে 20 যার। এখানে দেখেন, এখানে 80 কেউ বোঝাচ্ছে না, 20 কেউ বোঝাচ্ছে। কাকে বলছে? যার দাঁতে 20 আছে তাকে বলে কি 80-20 বলা হয়। এখন দেখেন আমি যদি দাঁত দুইটা বের করে দাঁতের মধ্যে 2 ফোঁটা 20 নিয়ে এমনকি দাঁড়ায় থাকি, আমাকে 80-20 বলবে নি? 80-20 মানে কারা বোঝাচ্ছে? সাপকে বোঝাচ্ছে, অন্য আরেকটা বোঝাচ্ছে। এই কারণে কোন সমাস? বহুব্রীহি সমাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এই একটা উদাহরণ বোঝেন, বহুব্রীহি সমাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, শুধু 15টা বা একটা দুইটা নৈবিত্তিক না, এটা একটা নৈবিত্তিক দিয়ে কি করা যাবে? শত শত নৈবিত্তিক শেখা যাবে। শয়ন, গমন, কি বাচক বিশেষ্য। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে যে সে বীরদর্পে গমন করলো, সে বীরদর্পে গমন করলো, গমন কোন পদ? এখানে তো অপশনগুলো সহজ আছে, এটা দেখে আমি অন্য একটা বিষয় শেখাচ্ছি। গমন কোন পদ? প্রথম অপশন থেকে ক্রিয়াপদ। অনেকে হাইসাই সূত্র পারছি রে, গমন কি ক্রিয়াপদ, ইংলিশে ভার, বাংলায় ক্রিয়া। এটা উত্তর করছে মানে খাইছে। গমন ক্রিয়াপদ? জি না, গমন বিশেষ্য পদ। স্যার কেমনে? খেয়াল করে শোনেন, ওই যে গমন, ভোজন, শয়ন, শ্রবণ, দর্শন, সবগুলো কি দেখলে কি মনে হয়? সবগুলাই যদি দেখলে, বাহ্যিক দৃষ্টিতে দেখলে কি মনে হয়? শ্রবণ। বাহ্যিক দৃষ্টিতে দেখলে কি মনে হয় আপনার? ক্রিয়া মনে হয়, কিন্তু একটাও ক্রিয়া না, সবগুলো বিশেষ্য। কেন দেখেন, যদি বলা হচ্ছে, আমাদের একটা নোট আছে এরকম, যে ক্রিয়া শেষে যদি অন বা অয়ন প্রত্যয় উচ্চারিত হয়, এক কথায় অনুচ্চারিত হয়, কি হয়? অনুচ্চারিত, তখন সেটা ভাববাচক বিশেষ্য হয়। তার মানে উত্তর কোনটা আমার? ভাববাচক বিশেষ্য। উত্তর কোনটা? ভাববাচক বিশেষ্য। আপনি ভাববাচক বিশেষ্য মুখস্থ না করে এই টেকনিকটা পড়েন না, কতগুলো পড়া হয়ে গেছে। ব্যতিক্রম দুইটা, একটা চড়াই আর একটা কি? পাকড়াও। চড়াই মানে আক্রমণ করা, পাকড়াও মানে ধরা। নিচের কোন বাক্যে নিম্নরেখ শব্দ বা কোন কারকে, নিজের বা কোনটি আর কি, বাক্যে যাই হোক, নিজের কোনটি বাক্যে নিম্নরেখ শব্দ কি, কোন কারকে, কোন বিভক্তি? যে তাস খেলে কত ছেলে কি পড়া নষ্ট করে। এখন উত্তর করা কি কর্ম না করণ? উত্তর করণ কারক। উত্তর কি? করণ। এখন দেখেন করণ কেন, এখানে একটা পেস আছে বা ভেজাল লাগে অনেকেই।
ছেলেরা তাস খেলে আর ছেলেরা ক্রিকেট খেলে। প্রশ্ন করে অনেকেই, প্রশ্ন করে সবসময় কারক হবে না। হ্যাঁ, বেসিকের জন্য সাধারণ জন্য প্রথম প্রশ্ন লাগবে, কিন্তু সবসময় প্রশ্ন দিয়ে কারক হবে না। দেখেন যদি ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি তাস খেলে, বা তাস খেলে কত ছাত্র কি জীবন নষ্ট করেছে, ক্রিকেট খেলে কত ছাত্র জীবন নষ্ট করেছে, দুইটা দুই কারক। মূল থিম যেটা মাথায় রাখেন, সবগুলো দূর হয়ে যাবে সমস্যা ইনশাল্লাহ। খেলার উপকরণ ও খেলার নাম যদি একই হয় তখন সেটা কোন কারক হয়? করণ কারক হয়। আর খেলার উপকরণ ও খেলার নাম যদি ভিন্ন হয় তখন সেটা কর্মকারক হয়। যেমন ছেলেরা তাস খেলে, বা তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে নাকি? কি খেলে? তাস খেলে। খেলার নাম কি? খেলা তাস খেলা। কিসের দ্বারা খেলেছে? তাসের দ্বারাই টার্ম করতেছে নাকি? তার মানে খেলার নাম ও খেলার উপকরণ একই, এই কারণ কোন কারক? করণ কারক। আর যদি বলি ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে কি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেট কোনো উপকরণের নাম আছে? ক্রিকেট কোনো উপকরণের নাম নাই, এই কারণে কোন কারক? কর্মকারক। আশা করি বুঝতে পারছি। অহংকার পতনের মূল। অনেকেই প্রশ্ন করে কি পতনের মূল? কি পতনের মূল প্রশ্ন করলে কর্মকারক হবে, কিন্তু কর্ম না, এটা উত্তর কি? করণ। কেন করণ কারক? কর্ম আর করণে প্রশ্ন করা দরকার নেই, প্রশ্ন তো করবেন বেসিকের জন্য। যে জিনিসটা মাথায় রাখবেন, যদি যন্ত্র সহায়ক বা উপায় বোঝাই, যন্ত্র সহায়ক বা উপায় বোঝাই, তখন সেটা কোন কারক হয়? করণ কারক হয়। দেখেন এই যে পতন যে হয়েছে কিসের দ্বারা? অহংকার দ্বারা। অহংকার সহায়তা কি হচ্ছে? পতন হয়েছে, এই কারণ কোন কারক? করণ কারক। ঠিক আছে? অহংকার পতন হয় কথা সত্যি, কিন্তু আমার হয় না। কোন দিক থেকে অহংকার? না রে ভাই, আমার স্বাস্থ্য নিয়ে আমি সবসময় অহংকার করি, যদি একটু পতন হয়, কিন্তু হয় না। বলি কি আমার স্বাস্থ্য সেই, রাজকীয় স্বাস্থ্য এই সেই, কত কিছু অহংকার করি। কোন চিন্তা করে যে অহংকারের পতন হয়? সবকিছুর পতন হয়, কিন্তু স্বাস্থ্যের পতন হয় না। আচ্ছা দেখ, অহংকারে কি পতনের মূল? পতন তার কিসের দ্বারা হয়েছে? অহংকার দ্বারা, এই কারণে কোন কারক? করণ কারক। আশা করি বুঝতে পারছি। যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, কোন বাক্য? যেই সেই থাকলে কি মিশ্র বাক্য, সহজ বাক্য আছে, এটা বুঝতে পারবেন। কিন্তু দেখেন এখানে সহজ বিষয় আছে, যেই সে আছে, এটা দিয়ে মিশ্র বাক্য বুঝতে পারলাম আমরা। কিন্তু ওই যে সে, যিনি, তিনি, যাহার তাহার, যদিও তবু, হয়তো বা, নতুবা, যথাবি তথাবি, যখন তখন, আগে পরে, যদিও তবু কি, এখন তখন, যখন তখন, যাহা তাহা, যা তা, এগুলো থাকলে কি জটিল হয়? কথা সত্যি, কিন্তু বর্তমানে অধিকাংশ পরীক্ষা এগুলো থাকে না। এখানে আছে, আমি এটা দিয়ে অন্য ব্যাখ্যা যাচ্ছি। এই জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রে যে থিমটা আমরা মাথায় রাখবো, এই জিনিসটা বুঝেন, অনেক কিছু হয়ে যাবে। দেখেন জটিল বা মিশ্র বাক্যের দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? দুইটা। বাক্যের প্রথম অংশ দ্বারা সম্পূর্ণ ভাব প্রকাশ পাবে না, পরের অংশ দ্বারা সম্পূর্ণ ভাব প্রকাশ পাবে। এক্ষেত্রে দুটি অংশের মধ্যে সংযোগ সাধনের জন্য, বা প্রথম অংশ পর অংশ উপর নির্ভরশীল হবে, এটা মনে রাখতে পারেন। এই ক্ষেত্রে দুটি অংশের মধ্যে সংযোগ সাধনের জন্য যে সে, যিনি, তিনি, যাহার তাহার, যদিও তবু, যথাবি তথাবি, যখন তখন, আগে পরে, যেই সেই, এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? যেমন এটাতে বললাম যেই তার দর্শন পেলাম, দেখেন সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। যেই তার দর্শন পেলাম কি? তার খাওয়াইলাম, পড়াইলাম, থাপড়াইলাম, সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। আমরা প্রস্থান করলাম, সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। এই যে বলছি, প্রথমটা দ্বারা সম্পূর্ণ প্রকাশ পাবে না, পরেরটা দ্বারা সম্পূর্ণ প্রকাশ পাবে। প্রথমটা পরেরটার উপর নির্ভরশীল হবে, এই কারণে জটিল বাক্য। তো যেই সেই জন্য না। হ্যাঁ, এখন আমি অন্য টাইপের কয়েকটা বলি। ওই সারাস আসবে না, কোন বাক্য? জটিল বা মিশ্র বাক্য। কি জন্য? মনে হয় সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। এখন কেউ বলছে মনে হয়, কি মনে হয়? সম্পূর্ণ ভাব কিন্তু কি প্রকাশ পাচ্ছে না। সারাস আসবে না, সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, এই কারণে কোন বাক্য? জটিল বা মিশ্র বাক্য। যদি বলা হয় যে আমি প্রেম চত্বরে বসে দেখলাম প্রেম আগের মতো নেই, এটাও জটিল বা মিশ্র বাক্য। যখন তখন, যিনি, তিনি, যাহার তাহার, যদিও তবু কিছু আসেনি, কিচ্ছু নাই, তারপর জটিল মিশ্র কেন? দেখেন আমি প্রেম চত্বরে বসে দেখলাম, সম্পূর্ণ ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে না। প্রেম আগের মতো নেই, এটা দ্বারা সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে। এই যে প্রথমটা পরেরটার উপর নির্ভরশীল, এই কারণে কোন বাক্য? জটিল বা মিশ্র বাক্য। আমরা প্রত্যেকটা বাক্য এরকম টেকটিকের মাধ্যমে পড়বো। একটা শিখবো, 10টা 20টা 50টা, এটা দিয়ে কি 10টা না 100 উদাহরণ হয়ে যাইব। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? খেয়াল করে একটু গল্প শুনি আমরা। কাজী নজরুল ইসলামের দুইজন বান্ধবী ছিল, না 3জন বান্ধবী আর কি। দেখো কাজী নজরুল বলেন বা আমারই বলেন, 3জন বান্ধবী, একজন নাম আলেয়া, মধুমালা, আর একজন নাম পুতুল। এখন পুতুলের বিয়ে, মনে করো 3জন বান্ধবী, আলেয়া, মধুমালা এবং কি পুতুল। পুতুলের বিয়ে, পুতুলের বিয়ের মধ্যে আলেয়া আর মধুমালা কেমন শাড়ি পরবে?
সাদা না ঝিলিমিলি? সাদা বললে মানুষ কি বলবে? বিধবা বলবে নাকি? এখন এর জন্য বলা হচ্ছে আমাদের গল্পের ক্ষেত্রে যে আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের কাপড় পরে কি পুতুলের বিয়েতে যায়। তার মানে ঝিলিমিলি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। আমি যেগুলো বলছি, আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের কাপড় পরে কি পুতুলের বিয়েতে যায়, এগুলো কাজী নজরুল ইসলামের কি নাটকের নাম। আমাদের লাস্ট কোশ্চেন আজকের, মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা কবিতাংশটুকু রচয়িতাকে সবাই জানি মোটামুটি অতুল প্রসাদ সেন। আমি এই তথ্যের পাশাপাশি অন্য একটা তথ্য দিয়ে যাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অতুল প্রসাদ সেন সবাই জানি আমরা, নাকি? উত্তর কি অতুল প্রসাদ সেন। কিন্তু কিছুদিন আগে পরে কি প্রশ্ন আসছিল, মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা, এই লাইন দ্বারা কি প্রকাশ পেয়েছে? এই লাইন দ্বারা উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ পেয়েছে। অসংখ্যবার আসছে অতুল প্রসাদ সেন, সবাই পারেন। একটু ঘুরাই দিছে, তখন আমি পারি না, কত কঠিন বাংলা এই সেই। মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা, লাইন দ্বারা কি প্রকাশ পাচ্ছে? উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আজকের আমাদের 15টা নৈবিত্তিক এখানেই, মাত্র 15টা পড়ছি নাকি? দেখেন আমি যদি লাইন বাই লাইন ধরে দেখাই, এই 15টা দিয়ে 1500 নৈবিত্তিক পাবেন, 1500 প্লাস। ওই যে একটা বাক্য জটিল মিশ্র বাক্য, একটা দিয়ে কতগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আগামী পর্বে আমরা আরো এরকম গুরুত্বপূর্ণ 15টা নৈবিত্তিক নিয়ে আলোচনা করব, তখন আরো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। দেড়শো দিয়ে খেয়ে যাবে, হাজার হাজার উদাহরণ হয়ে যাবে। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন ভিত্তিক ক্লাস আমাদের। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।